সালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা যে যেখানে আছেন এবং যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন, সবাইকে রমাদানের শুভেচ্ছা। রমাদান করিম। আজ ইউকেতে রমাদানের ১২ তারিখ এবং বাংলাদেশ এবং তার আশেপাশের এলাকাগুলিতে রমাদানের ১১ তারিখ। আপনারা সকলে আশা করি খুব ভালোভাবে রমাদান পালন করছেন এবং আ আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজকে আমাদের এই অনুষ্ঠানের বিষয় রমাদান এবং আপনার স্বাস্থ্য এবং শেষে থাকছে প্রশ্নোত্তর পর্ব। আজকে অনুষ্ঠানে সঞ্চালক হিসাবে আমি আছি ডক্টর মুফতি মাহমুদ এবং আমাদের সাথে আছেন আমাদের অতিথি ডক্টর তানভীর হোসেন। আসসালামু আলাইকুম মুফতি ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়েলকাম তানভীর ভাই। থ্যাংক ইউ। তো আজকে আর আমরা বিলম্ব না করে এখানে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আলাপ আলোচনা করার। কেননা যেহেতু রমাদান একটা সময়, যে সময় আমরা দীর্ঘ একটা সময় না খেয়ে না খেয়ে থাকি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই যে সিয়াম পালন করি, স্পেশালি আপনার এই গরমের সময়ে এই জিনিসটা অনেকখানি কঠিন হয়ে থাকে মানুষজনের কারণে, যে খাওয়া এবং পানাহার থেকে বিরত থাকা। একই সাথে মানুষজনের জন্যে আপনার এই লম্বা সময়টা না খেয়ে থাকার কারণে মানুষজনের অনেকের বিরূপ স্বাস্থ্যের প্রতিক্রিয়া দেখা যায়। যার কারণে আমাদের আসলে কেমন করে এই রমাদান মাসে সুস্থ থাকতে হবে, এই জিনিসটা সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন করা এবং যথেষ্ট পরিমাণে জিনিসপত্র জানা খুব জরুরি। তো এই ক্ষেত্রে আমি ১ম এ তানভীর ভাইকে জিজ্ঞেস করব যে, এই রমাদানে এই খাওয়া এবং স্বাস্থ্যের ব্যাপারে বিভিন্ন রকম যে এই প্রশ্ন এবং এই যে বিষয়টা, এটা কি আপনি প্রায়ই মানুষজনের কাছ থেকে প্রশ্নের সম্মুখীন হন? যে মানুষজন কি আপনাকে প্রায় জিজ্ঞেস করেন যে রমাদানে কেমন করে আমাদেরকে খেতে হবে এবং কেমন করে আমরা সুস্থ থাকতে পারবো? জি মুফতি ভাই, এটা অ্যাকচুয়ালি খুবই একটা কমন কোয়েশ্চেন। প্রত্যেক বছরই এই ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা হয়। আমি কয়েকটা সংগঠনে জড়িত, যেখানে আমরা খুব বড় ইভেন্ট করি। ফর এক্সাম্পল ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন, আমরা হেলথি রামাদানের ওয়েবিনার হয়, অ্যান্ড প্যান্ডামিকের আগে তো ইন পার্সন কনফারেন্স হতো। 2 বছর আগে আমাদের নটিংহাম ইসলাম ইনফরমেশন পয়েন্টেও একটা সেমিনার হয়েছিল অন বিং হেলথি ইন রামাদান। সো এটা একটা খুবই একটা কমন, অলমোস্ট অ্যানুয়াল ইভেন্ট, সামথিং টু টক অ্যাবাউট, something that's an important issue as well. So আমি আশা করি আপনার কোয়েশ্চেনগুলো আমরা অ্যান্সার করতে পারবো, এন্ড আমরা ডিসকাস করতে পারবো কি কি ইস্যুগুলা আমাদের কমিউনিটির জন্য ইম্পর্টেন্ট। সরি, এক্সেলেন্ট। এই ক্ষেত্রে আমি প্রথমেই, আপনি যেহেতু ইস্যুর কথা বললেন, প্রথমেই তাহলে আমি আপনাকে অনুরোধ করব যে আপনি যদি আমাদের দর্শকদেরকে বলেন যে আসলে এই রমাদানের ক্ষেত্রে এবং রমাদানের সুস্বাস্থ্য আমাদের বজায় রাখার জন্য, আমাদের স্বাস্থ্যবান থাকার জন্য আসলে মেইন ইস্যুগুলি কি, কি? আমি যেভাবে আসলে রমাদান এন্ড হেলথের ইস্যুগুলো দেখি, ফার্স্ট অফ অল এটা একটা অপরচুনিটি, একটা সুযোগ যে আমাদের হ্যাবিটস এন্ড লাইফস্টাইলটাকে ইমপ্রুভ করা। যে এই মাসটাতে যেহেতু আমাদের নট জাস্ট আর কন্ডাক্ট and not just refraining from food, but আমরা পুরো আমাদের ফুডের হ্যাবিটটাই আমরা চেঞ্জ করে ফেলতে পারি, and এটা দেন আগামী সারা বছরের জন্য এটা থাকতে পারে, and আমাদের লং টার্ম হেলথের জন্য একটা ইমপ্রুভমেন্ট হবে। সো এটা একটা সুযোগ রমজান মাস। এছাড়া আমাদের কালচারের কয়েকটা অ্যাসপেক্ট আছে, আমরা কি কি খাই, আমরা কি কি মজার খাবার খাই ইফতারে, এইসব জিনিসের জন্য অ্যাকচুয়ালি আমাদের এই সুযোগটার থেকে অ্যাকচুয়ালি এটা হয়ে যেতে পারে একটা রিস্ক। যে আমাদের ইটিং হ্যাবিটস গুলা, আমাদের ক্যালোরি অ্যামাউন্ট গুলা, আমরা আমাদের ফুডের কন্টেন্ট গুলা, and on top of that আমাদের এক্সারসাইজ হ্যাবিট গুলা, all of those actually can make যেটা একটা potentially একটা beneficial একটা মান্থ, ওটা থেকে আমাদের স্বাস্থ্যের জন্য অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা ক্ষতিকর মান্থ হয়ে যেতে পারে for our health. So they're the main issues. Instead of being a benefit, it can be actually a risk. হ্যাঁ, আপনি একেবারে ঠিক কথা বলেছেন যে সাধারণত সারাদিন আপনার রোজা রাখার পরে আমরা যখন আমাদের সামনে ইফতারের সময় খাবারগুলি দেখি, তখন আসলে অনেকের ক্ষেত্রে আপনার ওই লিমিটটা বজায় রাখা বা কন্ট্রোলটা রাখা সম্ভবত হয়ে ওঠে না। এবং যেহেতু আমরা আপনার সারাদিন রোজা রাখার পরে আমাদের কাছে মনে হয় যে সারাদিন রোজা আছে আমাদের পরিবারও, এবং এটা আমাদের কালচারালিও আমাদের মাঝে আছে যে আপনার
এক-দুই আইটেম না, এবং অনেক অনেক আইটেম আপনার টেবিলে চলে আসে, এবং এর মধ্যে বেশিরভাগই যেহেতু জিনিসপত্র আমরা সাধারণত ডিপ অয়েল ফ্রাই বা তেলে ভাজা হয় এবং ভাজা জিনিসপত্র থাকে, যার কারণে আপনি ঠিক বলেছেন যে আসলে এটা আমাদের জন্য ডিফিকাল্ট একটা সিচুয়েশন হয়ে যেতে পারে, ক্ষতিকর হয়ে যেতে পারে আপনার উপকারের চেয়ে। এক্স্যাক্টলি। তো সেখান থেকে আমরা যদি যে আমরা জানলাম যে এইটার বেশ কিছু ইস্যু আছে, এবং এই ইস্যুগুলি থেকে আমরা যদি চিন্তা করি যে আমাদের তাহলে সুস্থ থাকার জন্যে কিরকম তাহলে আমাদের কন্ডাক্ট করতে হবে, আমাদেরকে কিরকম ভাবে চলতে হবে, এই ক্ষেত্রে আপনার কোনো গাইডেন্স যদি থাকে তাহলে আপনি কাইন্ডলি আমাদের ভিউয়ারদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, অবশ্যই। সো আমরা যদি ফার্স্ট অফ অল খাওয়া নিয়ে একটু আলাপ করি, সো এটা ডিপেন্ড করে আপনি কত সিরিয়াসলি এটা নিতে চান। কোয়াইট হালকাভাবে নিতে হলে আপনারা কিছু কিছু খাওয়া অ্যাভয়েড করতে পারেন, কিছু কিছু খাওয়া একটু বেশি খেতে পারেন। বিকজ ফর এক্সাম্পল সেহরির সময় আমরা হয়তো হাই ক্যালোরি কিছু খেলাম, বাট আমরা যদি এমন খাওয়া খাই যেটা অলরেডি সকালে পরে ঘুমের থেকে উঠার মধ্যেই যদি ওই এনার্জি গুলা ইউজ হয়ে যায়, তাহলে আমরা সারাদিনও টায়ার্ড লাগবে এবং আমাদের ক্যালোরি বুস্ট অনেক হয়ে গেল, স্বাস্থ্যের জন্য এটা ভালো হলো না। সো সেহরিটা অ্যাকচুয়ালি প্ল্যান করে খেলে অনেক বেনিফিট হতে পারে। এখন আমরা এটা উই ক্যান জাস্ট পিক সাম ফুডস, ওর আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে খেতে পারি। সো ক্যালকুলেট করে খাওয়াটা মানে যে আমাদের ওজন, আমার ডেইলি অ্যাক্টিভিটি কত, ওই অনুযায়ী আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে পারি যে আমাদের কত ক্যালোরি দরকার, অ্যাকচুয়ালি ক্যালোরি কাউন্টিং যেটাকে বলে। অ্যান্ড অন টপ অফ দ্যাট আমাদের যদি কোনো গোলস থাকে যে এই মাসে আমরা অ্যাকচুয়ালি ওয়েট লুজ করব, তাহলেও কিন্তু ক্যালকুলেট করা যায় যে আমার ক্যালোরি দরকার হয়তো মনে করেন অ্যাজ এ ম্যান হুজ মডারেট সাইজ হয়তো 2000 ক্যালোরি ইন আ ডে, আর আমি ওয়েট লুজ করতে চাই। সো আমি কিন্তু 500 ক্যালোরি কমায় ফেলবো। সো আমার টার্গেট থাকবে যে আমি একটা 24 ঘন্টা টাইমে আমি 1500 ক্যালোরি খাবো। অ্যান্ড ওই অনুযায়ী কিন্তু আমাকে মেপে মেপে খেতে হবে, মেপে মেপে প্ল্যান করতে হবে। সো এখানে আসে আরেকটা ব্যাপার, ফুড প্ল্যানিং। সো এটা কিন্তু অলমোস্ট কোয়াইট টেকনিক্যাল অ্যাসপেক্টে যাওয়া, বাট অ্যাকচুয়ালি আপনার হেলথ অ্যাকচুয়ালি এন্ড সেটিং yourself up for the whole year, it is a big deal. সো কিছু কিছু মানুষ দে মে ওয়ান্ট টু টেক ইট সিরিয়াসলি, আর সিরিয়াসলি নিতে হলে অ্যাকচুয়ালি ওদের ওজন, ওদের ডেইলি অ্যাক্টিভিটিস অনুযায়ী ক্যালকুলেট করতে পারে ক্যালোরিজ। অ্যান্ড এটার জন্য অনলাইনে বেশ কয়েকটা ওয়েবসাইট আছে যেখানে আপনার ক্যালোরি কাউন্টার আছে, আপনি কাউন্ট করতে পারবেন যে আপনার একদিনে কি দরকার, আর ওই অনুযায়ী আপনি ইফতার সেহরিতে শেয়ার করে নেবেন। এখন সেহরির কন্টেন্টটা কি থাকবে? সো কিছু কিছু ফুড আপনার পেটে গেলে এটা কিন্তু খুবই স্লোলি ডাইজেস্ট হয়, স্লোলি এনার্জিটা ছাড়ে। এটাকে বলে লো জিআই ফুড ও লো গ্লাইসেমিক ইন্ডেক্স। তার মানে খাওয়াটা আপনার পেটে গেলে খুব আস্তে 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 সুগার এন্ড আপনার গ্লুকোজ লেভেল গুলা বাড়ে। এই খাবারগুলা রোজা রাখার জন্য ভালো, এবং এই খাবারগুলা যারা ডায়াবেটিক ওদের জন্য ভালো, কারণ আপনারা জানেন যে ডায়াবেটিকদের অবভিয়াসলি কুইকলি একটা সুগার বুস্ট ভালো না। সো এটা বলে লো জিআই ফুড। সো আপনার দর্শকরা যদি এটা গুগলে সার্চ দিতে চান, গ্লাইসেমিক ইন্ডেক্স এবং জিআই ফুডস, লো জিআই ফুডস, তো লো জিআই ফুড গুলা খেলে এগুলা খুবই আস্তে আস্তে স্লোলি রিলিজ করবে এনার্জি, এবং সারাদিন আপনাদের দর্শকরা দে উইল ফিল এনার্জাইজড বেসিক্যালি। সো ওটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে আপনি ইফতারের সময় কি খাচ্ছেন, বিকজ আপনার ইফতারের সময় যেটা খাচ্ছেন দ্যাট ইজ পার্ট অফ ইউর 24-hour ক্যালোরি কাউন্ট। আপনি যদি ইফতারের আপনার 24 ঘন্টা যা ক্যালোরি দরকার আপনি যদি ইফতারের সময় খেয়ে ফেলেন, তাহলে কিন্তু ইউর ওভার ইটিং অ্যাকচুয়ালি। হয়তো আপনি যা একটা দিনে দরকার এটা থেকে ডবল খাচ্ছেন, and on top of that হয়তো রোজা রাখছেন, অত ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন না, তো অ্যাকচুয়ালি at the end of Ramadan you could end up gaining weight. So the meal planning, the calorie counting, and what you're eating is a big three things to consider. So what you're eating এর মধ্যেও কিন্তু আরো কয়েকটা জিনিস আমার মনে হয় is really important, especially for Bangladeshis. কারণ আপনি যেটা বললেন, we eat deep fried foods. So deep fried foods আমরা হয়তো instinctively হয়তো বুঝতে পারবো যে this is not healthy, but কতটুকু not healthy এটা তো আর আসলে nobody really measures. Carefully একটা পেঁয়াজ, carefully এটা it's Ramadan, carefully samosa. সো একটা আইডিয়া আমি দিই, একটা সমোসা যদি আপনি ডিপ ফ্রাই করেন, ওটার ক্যালোরি কাউন্ট কম্পেয়ার টু সামথিং দ্যাট ইজ নট ফ্রাইড, ডিফারেন্স ইজ 80%।
চিন্তা করেন, বিকজ ওই সমোসাটা কিন্তু আপনার অয়েলটাকে অ্যাবজর্ব করছে, অয়েলের যতগুলা ক্যালোরি আছে ওটাও কিন্তু আপনার পেটে যাচ্ছে। তো এটার অল্টারনেটিভ কি? আমরা কি এখন বাঙালি পপুলেশনকে বলতে পারি যে ভাজা পোড়া জিনিস ইফতারে খায়েন না? এটা কি রিয়েলিস্টিক? আমার মনে হয় না রিয়েলিস্টিক। কেউ কি আমার কথা শুনবে আমি যদি বলি যে আপনার? রিফ্রেন করতে পারবে না। তো আমি একটা অল্টারনেটিভ দেই, ডিপ ফ্রাই বা ফ্রাইয়ের বদলে এয়ার ফ্রাই করেন। এয়ার ফ্রাই করলে কিন্তু আপনি যদি ফিউ ড্রপস অফ অয়েল লাগে, অ্যান্ড আপনার অ্যাকচুয়াল টোটাল ক্যালোরি হাফের থেকেও কম হয়ে যাবে আপনি যদি একই খাওয়াটা এয়ার ফ্রাই করেন। হয়তো একটু এক্সপেন্স বেশি, কারণ এয়ার ফ্রাই মেশিনের একটু দাম আছে, হয়তো একটু টাইম বেশি লাগে, হয়তো যারা এটা ইউজ টু না ইউজ করা, বাট দ্যাট উইল মেক আ হিউজ ডিফারেন্স ইন দ্য ভলিউম অফ ক্যালোরিজ, বিকজ খাওয়াটা কিন্তু স্টিল ক্রিস্পি হবে। অ্যান্ড আপনার খাওয়ার কিন্তু দুইটা বেনিফিট আছে, একটা ইজ দ্য নিউট্রিশনাল অ্যামাউন্ট, কতগুলো ক্যালোরিজ, হাউ মাচ প্রোটিন, হাউ মাচ ফ্যাট, হাউ মাচ কার্বোহাইড্রেটস, আর আরেকটা হলো যে অ্যাকচুয়ালি আপনার পেটে গেলে যে একটা স্যাটিসফ্যাকশন লাগে, আপনার যে ভলিউম ওইটা। তো একটা খাওয়া যদি আপনি ফ্রাই করেন আর একটা ডিপ ফ্রাই আর এয়ার ফ্রাই করেন, আপনার পেটের যে জায়গাটা নিবে এটা কিন্তু দেয়ার ইজ নো ডিফারেন্স। রাইট, আপনার কিন্তু ওই স্যাটিসফ্যাকশনটা যেটা বলে স্যাটাইটি, ওইটা কিন্তু ঠিকই হচ্ছে। সো I would recommend আমরা আমাদের কমিউনিটির পপুলেশনকে, I don't think it's going to be possible যে ডিপ ফ্রাই খাওয়া থেকে সরে আসতে, বাট অ্যাটলিস্ট অ্যাজ এ কম্প্রোমাইজ আমরা এয়ার ফ্রাই করে এই খাওয়াগুলো খাই। সেকেন্ড জিনিস আমি বলবো যে যদি পারা যায় জাস্ট ক্যালোরি গুলো কাউন্ট করা, বিকজ মেপে যদি খাওয়া হয় then actually it will make a difference because you can track how much you're eating. রাইট। And the third thing is consider glycemic index. Low GI foods, high GI foods. আমি কয়েকটা এক্সাম্পল দেই। High GI foods are like white rice, unfortunately, যেটা আমাদের অনেক প্রিয়। জি। And a low GI food is things like beans, lentils, ডালস, এসব জিনিস, সেগুলো again slowly আপনার পেটে রিলিজ হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমি জাস্ট একটু আপনার ওই নরমালি যেহেতু আমরা বাঙালিরা আপনার অনেক ক্ষেত্রে সাহরির ক্ষেত্রেও আমরা আপনার ভাত খেতে পছন্দ করি। তো সেক্ষেত্রে কেউ যদি একটু ভাতের পরিমাণ কমিয়ে নিয়ে আপনার ডাল সেদ্ধ বা এরকম জিনিসের পরিমাণ যদি বেশি রাখে খাবারে, তাহলে সেটা তার শরীরের জন্যও ভালো হবে। তার সারাদিন রোজা রাখার ক্ষেত্রেও হয়তোবা একটু সুবিধা হবে তার জন্যে। তাই নয় কি? অ্যাবসলিউটলি। সো ওই হোয়াইট রাইসের পরিমাণটা কিন্তু কমিয়ে নিতে হবে, অনেক কমিয়ে নিতে হবে। একটা NHS অ্যাডভাইস অনুযায়ী একটা পোস্টার আছে, এটা খুবই একটা কমন জিনিস, এটাকে বলে E12 প্লেট। একটা প্লেটের ছবি আছে, ওই প্লেটের ছবিতে দেখানো আছে যে কি কি জিনিস থাকতে হবে, বাট ওখানে 4 ভাগের 1 ভাগ হওয়া উচিত প্রোটিনস, 4 ভাগের 1 ভাগ হওয়া উচিত কার্বোহাইড্রেটস লাইক ভাত, অ্যান্ড অর্ধেক হওয়া উচিত fruits and vegetables and salads, এইসব জিনিস। আপনার কোয়ার্টারের 4 ভাগের 1 বা প্লেটের 4 ভাগের 1 ভাগ হওয়া উচিত ভাত। চেষ্টা করা উচিত এটা যদি ব্রাউনটা হয় তাহলে কিন্তু ইট ইজ লো জিআই, লো গ্লাইসেমিক ইন্ডেক্স। এটা যদি ব্রাউন রাইসটা হয় তাহলে এটা কিন্তু আরো স্লোলি রিলিজ হবে, অ্যান্ড আপনার ক্ষতিও হবে কম, লাইক আপনার সুগার স্পাইক গুলো কম হবে। রাইট। সেক্ষেত্রে তাহলে কেউ যদি একেবারেই ভাত যদি আপনার কমাতে না পারে, তাহলে তার জন্যে উপদেশ হলো যে সে যেন আপনার ব্রাউন রাইসটা খায়। ব্রাউন রাইস খেলে পরে তাহলে তার ভাতের পরিমাণটা সে যেটুকু সাধারণত খেয়ে অভ্যস্ত বা যেটুকু খেলে সে স্যাটিসফাইড ফিল করে সেটুকু সে খেতে পারবে। কিন্তু এট দ্য সেম টাইম ভাতের যে নরমাল আপনার সুগার স্পাইক বা কার্বোহাইড্রেট হিসেবে আমরা খারাপ যে দিকটা জানি, সেই দিকটা তাহলে ততখানি এখানে প্রতীয়মান হবে না। সে আপনার ওই লো জিআই ফুড হিসাবে এটা থেকে সে বরং উপকৃতই হবে। তাই তো? অ্যাবসলিউটলি। সো ওটা হলো ফুড কন্টেন্ট, এন্ড এছাড়া কিন্তু আরো কয়েকটা ট্রিক্স আছে। ফর এক্সাম্পল, আপনার অ্যাকচুয়ালি প্লেট, একটা আরো নর্মাল ডিনার প্লেট থেকে এক সাইজ ছোট প্লেট যেটা আছে ওটাতে খাওয়া, তাহলে সাইকোলজিক্যালি স্যাটিসফাইড যে আই এম ইটিং এ লট। অ্যাবসলিউটলি ওইটা। এবং তৃতীয় জিনিসটা হলো যে আস্তে আস্তে খাওয়া, খুবই আস্তে আস্তে খাওয়া, বিকজ আপনার পেটের যে একটা ফুলনেস যেটা বলে, যেটা স্যাটাইটি ফিলিংসটা, এটা আসতে কিন্তু 20 মিনিট লাগে। সো আপনার পেট ভরে গেলেও কিন্তু এটা কিন্তু সিগন্যালটা কিন্তু 20 মিনিট পরে আসবে, আপনি কিন্তু আরো 20 মিনিট খেয়ে ফেললেন। রাইট, ব্রেইন 20 মিনিট পরে বুঝলো যে না পেট ভরে যাচ্ছে। যার কারণে সাধারণত হয় যে আমরা খেয়ে ফেললাম অনেক কিছু, অনেক কিছু খেয়ে ফেলার
কিছুক্ষণ পরে মনে হচ্ছে আমরা আর নড়তে পারছি না, অনেক বেশি খেয়ে ফেলেছি না। ওয়েল, আমাদের এটা বুঝতে এই ফিলিংসটা আসতে একটু সময় লাগে। এই সময়টা হলো আপনার সেই 20 মিনিট সময়, যার কারণে আমাদের আসলে ওই ধীরে ধীরে খেলে আমাদের ওই ব্রেন সেই সময়টা পাবে বোঝার জন্য যে না, ইটস এনাফ নাও, ওয়েল স্টমাক ইজ ফুল, এখন থামতে হবে। অ্যাবসলিউটলি, এন্ড এই অ্যাডভাইসটা কিন্তু আমাদের ব্যারিয়াট্রিক সার্জারি পেশেন্টদেরকে দেই। ওয়েট লস সার্জারি যে পেশেন্টদের উপর আমরা করি, ইনিশিয়ালি কিন্তু ক্রাইটেরিয়াটা হয়েছে যে আমরা সার্জারি ছাড়া যতগুলা মানে টেকনিক আছে আমরা ট্রাই অলরেডি করেছি, এগুলা কিন্তু আমাদেরকে ডকুমেন্ট করে দেখাতে হয় যে উইভ ট্রাইড এভরিথিং। সো এই পেশেন্টদের গুলো এই অ্যাডভাইস গুলোই দেই যে eat in a smaller plate, eat much more slowly. সো আমার মনে হয় আমরাও এই সেম স্ট্র্যাটেজিটা ইউজ করা উচিত। রাইট, অ্যাবসলিউটলি। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস এই ক্ষেত্রে আছে, আপনি একটু টাচ করেছিলেন প্রথমে, সেটা হলো যে আপনার ডায়াবেটিক পেশেন্ট যারা আছে। হ্যাঁ, তো এই ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আসলে তাদের যেহেতু তারা একটা স্পেশাল সিচুয়েশনের মধ্যে দিয়ে তাদের বডি যেহেতু যায়, তাদের বডির আপনার সিচুয়েশন যেহেতু একটু স্পেশাল, তাদের সম্পর্কে আপনি কি কাইন্ডলি একটু বলবেন যে কোন কোন বিষয়গুলি, কোন কোন ব্যাপারগুলি আসলে মোর ইম্পর্টেন্ট দ্যান আদার পিপল? সো অ্যাকচুয়ালি এটা একটা হিউজ একটা সাবজেক্ট ম্যাটার অ্যান্ড ইস্যু। আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি মুফতি ভাই, ইউকে তে মুসলিম পপুলেশনের মধ্যে ডায়াবেটিক্স, how many are there do you think? How many Muslim diabetics do you think there are in the UK? Take a ওয়েল, guess. আমার এক্স্যাক্টলি আমার গেস করতে হবে। আই ডু নট নো, আই থিংক ইট ইজ অ্যাবাউট 50%। না, আমি sorry, আমার কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ক্লিয়ারলি আমি বলি একটা নাম্বার, I just wanted a number only because I know the answer. How many do you think there are? Take a wild guess. Maybe a million. That's a lot. No, not a million. 300 and Okay. approximately 350,000. 3.5 লক্ষ ডায়াবেটিক Well, আছে যারা which means that well, I wanted to be wildly big. But well, 350 is a huge number. I totally agree. Yeah. 350,000 or Yeah, 3.5 লক্ষ, exactly. 3.5 লক্ষ ডায়াবেটিক্স আছে যারা মুসলমান ইউকে তে। সো আপনারা যদি চিন্তা করেন যে প্রত্যেক বছর যখন রমজান আসে, প্রাইমারি কেয়ার স্পেশালি জিপি সার্ভিস গুলো কিন্তু এই পেশেন্টদের নিয়ে দেয়ার ওয়ারিড, ওদের নিয়ে কিন্তু চিন্তিত, বিকজ ওরা জানে যে অ্যাকচুয়ালি মুসলিমসরা খুবই প্র্যাকটিসিং, এবং আপনি মুসলিম পেশেন্টদেরকে যেটাই বলেন বেশ হাই একটা পার্সেন্টেজ অফ পেশেন্টস উইল স্টিল ফাস্ট। সো দ্য অফিসিয়াল লাইন ইজ যে ডায়াবেটিক হলে ফাস্টিং করাটা দেয়ার ইজ নো নিড। তো over the last few years দেখা গেল যে পেশেন্টরা অবভিয়াসলি এটা মানে না, পেশেন্টরা রোজা রাখতে চায়। সো একটা মোর রিয়েলিস্টিক একটা অ্যাডভাইস আসলো, এটা হলো যে যাদের ডায়াবেটিক্স ইজ ওয়েল কন্ট্রোলড, যারা স্পেশালি জাস্ট ট্যাবলেট কন্ট্রোল বা ডায়েট কন্ট্রোলড, ফাইন, তোমরা রোজা রাখো, বাট আগে প্ল্যান করে নাও যে তোমাদের রোজা রাখার কি করবা, বিকজ কিছু কিছু পেশেন্টদের অ্যান্টি ডায়াবেটিক ট্যাবলেট আছে, ওগুলার হয়তো টাইম এন্ড ডোসিংটা চেঞ্জ করতে হবে। সো যারা টাইপ 2 ডায়াবেটিক হয়তো জাস্ট মেটফরমিন খাচ্ছে, হয়তো ওদের রোজা যদি রোজা রাখতে চায়, দেন ডেফিনেটলি ওদের পার্সোনাল ডাক্তারের সাথে আগে আলাপ করা উচিত, কারণ ওদের বছরে অ্যাটলিস্ট একটা বা দুইটা ব্লাড টেস্ট করা হয়। এটা অ্যাকচুয়ালি ওই ব্লাড টেস্টের নাম HbA1c, এন্ড ওই ব্লাড টেস্টটা থেকে দেখা যায় ওদের ডায়াবেটিক্স কত ওয়েল কন্ট্রোলড। তো যদি একটা পেশেন্টের ডায়াবেটিস ইজ ওয়েল কন্ট্রোলড, তাহলে ওদের রোজা রাখাটা অত ক্ষতিকর না, ইটস অ্যাকচুয়ালি ফাইন, মেবি ইভেন বেনিফিশিয়াল হতে পারে, বিকজ ওদের ক্যালোরি কাউন্ট অনেক কম হচ্ছে। যদি ঠিক মতন ওরা যদি গাইডলাইন অনুযায়ী রোজা রাখে এন্ড ওদের ক্যালোরি কাউন্টটা কমিয়ে ফেলে, ওদের অ্যাকচুয়ালি ডায়াবেটিক কন্ট্রোলটা বেটার হয়ে যাবে। বাট যাদের ইনসুলিন কন্ট্রোল ডায়াবেটিস, ওদের কিন্তু রিস্ক, এবং ওদের রিস্ক গুলো হলো যে ওদের হাইপো বা হাইপার গ্লাইসিমিয়া হতে পারে। হাইপো মানে ওদের ব্লাড সুগার লেভেলটা খুব বেশি কমে গিয়েছে, কারণ ওরা হয়তো কিছু কিছু ডায়াবেটিক্স এর ওষুধ নিচ্ছে, বাট ওদের খাওয়া হচ্ছে না বিকজ ওরা রোজা রাখছে, ওদের ব্লাড সুগারটা বেশি লো হয়ে যেতে পারে, এবং বেশি লো হয়ে গেলে হয়তো মাথা ঘুরিয়ে পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো ওটা একটা রিস্ক। আর আরেকটা রিস্ক হলো যে হয়তো হাইপার গ্লাইসিমিক হয়ে গেল,
হয়তো ইফতারের সময় অনেক ভাজা পোড়া অনেক সুইট জিনিস খেলো, হয়তো ওদের ইনসুলিন বা অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশনের রেটটা কম হয়ে গেল। সো যারা নট ওয়েল কন্ট্রোলড ও ইনসুলিন নেয় ওদের জন্য কিন্তু রোজা রাখাটা ইজ এ রিস্ক, এটা ইজ এ রিস্ক। এন্ড তারপরে ওরা যদি রোজা রাখতে চায় ডেফিনেটলি ওদের পার্সোনাল জিপির সাথে মিটিং করা উচিত। মিটিং করে কিছু কিছু জিপি হয়তো বলবে রেখো না, কিছু কিছু হয়তো আন্ডারস্ট্যান্ডিং হবে আর বুঝবে যে এই পেশেন্টকে না করলেও ওরা করবে, তখন হয়তো অ্যাডভাইস করবে যে তোমার ইনসুলিন ডোজ গুলো একটু চেঞ্জ করে ফেলো, হয়তো কমিয়ে ফেলো অনেক। হয়তো রাইট সেরির সাথে তুমি যদি সেরি এতটুকু খাচ্ছ তাহলে এতটুকু ইনসুলিন নিও, হয়তো একটা লং অ্যাক্টিং নিও। এন্ড অ্যাগেইন ইফতার সময় হয়তো তোমরা যদি অনেক খাওয়া খাচ্ছ ইফতারের সময়, দেন হয়তো শর্ট অ্যাক্টিং একটা ইনসুলিন নিতে হবে। মানে ওইভাবে প্ল্যান যেটা করতে ব্যালেন্স হবে। করতে হবে। আচ্ছা, জি। এক্স্যাক্টলি। সো এন্ড এগুলা এক এক পেশেন্ট এর ইন্ডিভিজুয়াল প্ল্যান দরকার Right, right. So অ্যাকর্ডিং টু there is no one size fit all in this নো particular respect. হাই যার কারণে রিস্ক এটা এবং যারা ইনসুলিন নেয় ওদের মানে একটা সেম প্ল্যান এক পেশেন্ট থেকে আরেক পেশেন্টের শেয়ার করা যাবে না। রাইট, রাইট। সো এটা আসলে মানে ইটস রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট যে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস বা ওরা ইনসুলিন নেয় they definitely should speak with their জিপি বা জিপিতে প্র্যাকটিস নার্সও থাকে যারা ডায়াবেটিস এক্সপার্টস, ওদের সাথে কথা বলে প্ল্যান করা উচিত। আচ্ছা। আম, এখন এখন এই ক্ষেত্রে বাংলাদেশে তাহলে তারা তাদের যে তার মানে সাধারণত যে ডাক্তারের কাছে সবসময় যায়, তাদের সেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে সেই ডাক্তারের সাথে কথা বলে আসলে তাদের ঠিক করতে হবে যে এই মাসে তাদের মেডিকেশন বা ট্রিটমেন্ট প্ল্যানটা যে আছে সেই ট্রিটমেন্ট প্ল্যানটা কিরকম হবে। এটা যেহেতু তাদের ওই হয়তোবা ইনসুলিনের পরিমাণ বা ইনসুলিনের সময়টা চেঞ্জ করতে হবে বা কখন কতখানি নিতে হবে এইটা তাদের ওই ডাক্তারের সাথে কথা বলে ঠিক করে নিতে হবে। তাই তো? এটাই এটাই and that's only যদি ওরা ডেফিনেটলি রোজা রাখবে এন্ড কোনো অ্যাডভাইস শুনবে না, বিকজ অ্যাকচুয়ালি যারা ইনসুলিন নেয় ওদের জন্য কিন্তু অ্যাডভাইস হবে যে রোজা না রাখতে, টু বি অনেস্ট। হুম, হুম, That's the safest thing because ওই কন্ট্রোলটা is difficult to do during a fast হুম, হুম। and they're at risk of hyper or hyperglycemia. রাইট, রাইট। তাহলে তার মানে আমাদের দর্শকদের প্রতি আমাদের এটাই অনুরোধ থাকবে যে আপনাদের যদি আম আ ডায়াবেটিস যদি থাকে, আপনারা যদি ইনসুলিনে থাকেন, তবে দয়া করে আপনারা আপনাদের ডাক্তারদের সাথে পরামর্শ করে নেবেন। পরামর্শ করে আপনাদের আ যদি সম্ভব হয় সেরকম করে তাহলে ডক্টরদের যে উপদেশ আছে সেই উপদেশগুলি মেনে চলবেন। আপনাদের ইনসুলিনের যে পরিমাণ আছে এবং সেই ইনসুলিনের যে গ্রহণের যে সময় আছে, সেই সময়টা সঠিকভাবে আপনারা মেনে চলবেন। কেননা রমাদানে আপনারা রোজা রাখবেন এবং রোজা রাখতে গেলে যাতে আপনারা সুস্থ থাকতে পারেন, তার জন্য সেটা অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা আমাদের এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে এই অনুষ্ঠানটা আমরা আম আ বাংলাদেশ কমিউনিটি ইন নটিংহাম এবং আ বাংলাদেশি ডক্টরস ইন নটিংহাম এর পক্ষ থেকে যৌথভাবে অ্যাম আ আয়োজন করেছি এবং আমরা আ অশেষ ধন্যবাদ জানাই ব্রিটিশ বাংলা নিউজ চ্যানেলকে। তারা আমাদেরকে এই অনুষ্ঠানটা তাদের মাধ্যমে প্রচার করার সুযোগ করে দেওয়ার জন্যে। এবং একই সাথে আমরা ইমান নটিংহাম এবং ইমান ইনিশিয়েটিভ যে ২ টা সংস্থা আছে, এই ২ টা সংস্থাকেও অশেষ ধন্যবাদ জানাই এই সার্বিক সহযোগিতা এবং সাপোর্টের জন্যে। তো আমরা চলে যাব এখন আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের ডক্টর তানভীর ভাইয়ের কাছে। তো আম আপনাকে যদি আমি বলি যে আপনি আমাদেরকে কাইন্ডলি একটু বলবেন যে যাদের কোনো মেডিকেল কন্ডিশনস নেই, যারা আমরা মোটামুটি সুস্থ আছি, আ তাদের আসলে এই মাস থেকে আমরা সার্বিক কেমন করে আমরা সর্বোচ্চ একটা বেনিফিট নিতে পারি? আমাদের যাদের কোন রকম কোন মেডিকেল কন্ডিশন নেই। এটা অ্যাকচুয়ালি খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিকজ আমরা যেটা বললাম এট দ্য স্টার্ট যে রমজান মাস কিন্তু একটা সুযোগ টু গেট আওয়ার হেলথ রাইট, গেট আওয়ার হ্যাবিটস রাইট। আমাদের হ্যাবিট গুলা, ফুড ইটিং হ্যাবিটস, এক্সারসাইজ হ্যাবিটস, টাইমিং এর হ্যাবিটস, এগুলো সব কিন্তু সব ঠিক করে ফেলার একটা সুযোগ। এন্ড তারপরে ওই হ্যাবিট গুলা সারা বছর আমরা ইউজ করতে পারবো। সো আমরা বললাম যে ফুড প্ল্যানের ব্যাপার, যে ফুড প্ল্যানিং অ্যাকচুয়ালি আমাদের ডে টু ডে লাইফেও কিন্তু থাকা উচিত, যে আমরা কতগুলো ক্যালোরি খাওয়া উচিত, হাউ মেনি উই শুড বি ইটিং। এন্ড আমাদের ফুড প্ল্যান গুলো করলে আমরা কিন্তু ক্যালকুলেট করে আমরা
খেতে পারবো, যেন আমরা ওভার ইটিং না করছি। অ্যান্ড ওই অনুযায়ী কিন্তু আমাদের ফুডের টাইমিংসও একটা ব্যাপার থাকে। ফুডের টাইমিংস যখন কনসিস্টেন্ট হয় তখনও কিন্তু উই আর মোর হেলথি। এখন যাদের মেডিকেল কন্ডিশন নাই, আমাদের স্পেশালি বাংলাদেশি কমিউনিটিতে উই আর অ্যাট রিস্কস ফর ডায়াবেটিস, হার্ট ডিজিজ ইন এ বিগ ওয়ে। সো যাদের এখনো হয় নাই, এটা এমন না যে ওদের ফিউচার হবে না। সো আমাদের ফুড হ্যাবিটস এন্ড এক্সারসাইজ হ্যাবিটস যদি এখন ঠিক করে ফেলি, then we can help try and avoid these. Also on top of that, there are habits unfortunately of smoking, and যারা রমজান মাসে হয়তো রোজার সময় এরা স্মোকিং অ্যাভয়েড করতে পেরেছে, এটা কিন্তু একটা হিউজ একটা অপরচুনিটি এন্ড সুযোগ যে অ্যাকচুয়ালি পার্মানেন্টলি স্টপ করে ফেলি আমরা। আমরা যদি সারাদিন রোজা রেখে যদি না স্মোক করতে পারি, দেন আমরা কিন্তু রেস্ট অফ দ্য ডে উই ডোন্ট হ্যাভ টু স্মোক, এন্ড অ্যাকচুয়ালি দ্য রেস্ট অফ দ্য ইয়ার উই ডোন্ট হ্যাভ টু স্মোক। সো avoiding smoking, meal planning, and then exercising. So exercising is interesting একটা ব্যাপার। আমরা যখন সারাদিন রোজা রেখেছি, আমাদের বডিটা একটা স্টারভেশন মোডে চলে যায়, স্পেশালি ইফতারের কাছাকাছি, নিয়ার দি এন্ড, যখন সব ফুড স্টোর শেষ হয়ে যাচ্ছে। তো আমরা যখন এক্সারসাইজ করি, তারপরে ওই এক্সারসাইজটা কিন্তু ফ্যাট বার্ন করে। সো যারা পারে, যাদের সম্ভব, ওরা যদি ইফতারের কিছুক্ষণ আগে ওরা যদি অ্যাটলিস্ট একটা হাঁটতে যান, একটা ব্রিস্ক একটা ওয়াক করতে যান, বা কোনো এক্সারসাইজ করেন, বা ইভেন অ্যাকচুয়ালি if you're physically fit, even more intense exercise, so doing weights, resistance training, এগুলা করলেও কিন্তু ফ্যাট বার্ন এলিমেন্টটা হিউজ। সো যারা পারে, ওরা যদি near the end of the day, ওরা যদি as much exercise as possible করে, they will really burn a lot of fat, and the weight loss process it'll be a huge improvement. So আমরা বললাম ফুডের ব্যাপার, এক্সারসাইজের ব্যাপার, and then the third ব্যাপারটা কিন্তু it gets missed out a lot. And our weight, our muscle composition, our food habits, our other medical conditions are not the only part of our health. A huge part of our health is our mental health. And Right. রমজান আমাদেরকে ওই অপরচুনিটিটা দেয় to really abstain from things that affect our mental health, that really get into the habit of good practices and good habits. And এটা কিন্তু আমাদের ওভারঅল ওয়েলবিং এর জন্য ভালো। আমরা যদি আমাদের ভালো ভালো রুটিন গুলো যদি এখন ইনস্টিল করে ফেলি, it will have a good impact on our mental health as well. How energized we feel, for example. আমরা যদি আনহেলথি খাওয়াগুলা বাদ দিয়ে দেই, আমরা যদি এক্সারসাইজ করছি ঠিক মতন, আমরা যদি আমাদের ক্যালোরি কাউন্টটা ঠিক মতন মেপে যেন খাই, যেন আমাদের ওভার ইটিং না হচ্ছে, and also avoiding other things during our fast, non-food things that also improve our mental health, then overall inshallah for the rest of the year আমাদের একদম এক ধরনের মাইন্ডটা রিসেট হয়ে গেল। And এটা কিন্তু is not, we shouldn't discount this is a huge thing. And it's important that we do planning for this as well, right, because আমাদের অনেক জিনিসের থেকে কিন্তু we are detached during Ramadan, things that stress us in our life, right. And it is a huge opportunity, because apart from that, and apart from trying to eat or not eat, we're also getting involved in praying and reflection, and these are huge things as well. And এমন অনেক কয়েকটা রিসার্চ পেপার আছে যে যারা are practicing in a faith, ওদের কিন্তু health is better, especially mental health is better. Mental health, yes. So এটা কিন্তু we should think about this for the next year, all of the stress we've dealt with in the year before. Okay, we want a clean slate, we want to reset everything, and inshallah Ramzan and the habits we develop are going to really help our mental health as well. জি, তো এটা ওই আপনি একটা খুব ভালো পয়েন্ট বলেছেন। আসলে যে ইসলামে যে আপনার এই রমাদান যে একটা স্পেশাল মাস, এটাকে আমাদের জন্য একটা প্রস্তুতি পর্ব হিসাবেই বলা হয়েছে, যে প্রতি বছর আমরা এই একটা মাসে আসলে প্রস্তুতি নেব যে আমরা আমাদের বাকি বছরটা আমরা কেমন করে চলবো। তো যার কারণে আমরা শুধুমাত্র স্বাস্থ্যগত দিক থেকে নয়, আমরা আমাদের এই যে দেখলাম যে আমরা শুধুমাত্র স্বাস্থ্যগত দিক থেকে আমরা বুঝছি না, সায়েন্টিফিক্যালি যে শুধুমাত্র তাই নয়, আমাদেরকে স্পিরিচুয়ালিও আমাদেরকে এটা শেখানো হয়েছে অনেক ছোটবেলা। সো আমাদের
আপনি ঠিক বলেছেন যে আসলে আমাদের যে এই স্পিরিচুয়ালিটি এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এবং আমাদেরকে রমাদান মাসে আসলে এটা আম, ইসলামিক স্পিরিচুয়ালিটি সাইড থেকেও আমাদেরকে বলা হয়েছে যে এই একটা মাস হলো আমাদের প্রস্তুতির মতো, এবং এই একটা মাসে আমাদের প্রস্তুতি নিতে হবে যে আমরা কেমন করে বাদ বাকি বছরটা চলবো। যার কারণে শুধুমাত্র স্বাস্থ্যগত দিক থেকে নয়, স্পিরিচুয়ালিটি সাইড থেকেও আমাদেরকে ওই একই জিনিস বলা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক অনেক নতুন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন গবেষণা করে মানুষজন বলছে এটা যে আসলে আমাদের এই ফাস্টিং এটা শরীরের জন্য অনেক ভালো। এটা আমরা যদি করতে পারি ইন এ কন্ট্রোলড ওয়ে দেন ইট ইজ ভেরি গুড। এবং সেটাই আসলে আজকে আমাদের এই সেশনের মূল মেসেজ হয়তোবা এটাই থাকবে যে এই রমাদানে যে রোজা রাখছি আমরা, এটা আসলে শরীরের জন্য ভালো হবে যদি আমরা এটাকে কন্ট্রোলড ওয়েতে করতে পারি। শুধুমাত্র আম, আহ, খাবার এবং পানাহার থেকে আমরা বিরত থাকলাম, কিন্তু যখনই আমাদের সেই সুযোগটা আসলো তখনই যদি আমরা ঝাঁপিয়ে পড়ি এবং প্রচুর পরিমাণে আনকন্ট্রোলড ওয়েতে যদি আমরা চলতে থাকি, তাহলে এটা আসলে আমাদের জন্য উপকারী কোনো কিছু হবে না, বরং এটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতি বয়ে নিয়ে আসবে। তো মুফতি ভাই, আপনি you hit the nail on the head. আপনি যেটা বললেন যে actually আমাদের control is what Ramadan is teaching us. এক্স্যাক্টলি। Right? And we can use this as an opportunity to control for the whole year. So আমাদের আলাপের মধ্যে আমরা দুইজনই মনে হয় একমত যে আমাদের খাওয়া দাওয়া, আমাদের এক্সারসাইজ, আমাদের মেন্টাল হেলথ, আমাদের স্পিরিচুয়াল হেলথ, এগুলো সব কিন্তু during Ramadan we can really make improvements on. So আমরা বলতে পারি যে in one way we're making this intention. ঠিক আছে? Right. But what takes something from intention to practice? That is an important thing, because আমরা প্রত্যেক বছরই আমরা বলতে পারি আহারে আমরা কিন্তু বেশি খেয়ে ফেললাম, পেট বেশি ভরে গেল ইফতার সময়, and so on, weight gain হয়ে গেল in Ramadan. We can say this every year, but what makes an intention to action realistically is when a family sits down and says that, okay, the teenage son, he wants to do some bodybuilding, সে হয়তো একটু বেশি প্রোটিন খাবে, সে হয়তো এক্সারসাইজ করবে ইফতার আগে। The father probably wants to lose some weight, সে হয়তো 500 ক্যালোরি কম খাবে and ওই ভাজা পোড়া জিনিস কম খাবে। Right? হয়তো the family together are gonna plan to do a different Quran recitations and different things. So how do you agree on this? এগুলা কিন্তু সব actually, if you get a pen and paper and write this down. Yeah, exactly. So একটা প্ল্যানিং দরকার, প্রপার একটা প্ল্যানিং দরকার। যারা ফুড প্রিপেয়ার করছে বা হয়তো ফ্যামিলি ডিফারেন্ট পারসন taking turns to prepare the food, they need to write it down. আমরা কিন্তু লিখতে হবে যে আমরা কিন্তু এটা this is our food plan. আমরা মানডেতে আমরা এই ইফতারটা খাবো, দিস সেহরিটা খাবো। তখন যখন লেখা হয়েছে, হয়তো some families going to be like, আমরা কিন্তু we can't eat just like all of this unhealthy stuff. এখানে হয়তো low GI কিছু ফুড, হয়তো some brown rice, some more vegetables please, Friday জিনিসগুলো লাগবে না, and so on. হয়তো আমরা red meat খেয়ে ফেললাম বেশি, so যখন এই প্ল্যানটা দেখা হবে for the next week, then everybody can say actually no, let's make this better, let's adjust this. And so maybe I think আমার মনে হয় যে family should sit down and make a plan that আমরা এই next এক সপ্তাহের জন্য what are we going to eat, this is our meal plans, this is our exercise plans, this is our ibadat plans. Absolutely. And so I think that you have to put pen to paper for intention to be closer to reality. It has to either pen to paper বা tablet or phone or whatever যেটা ইউজ হচ্ছে আজকাল, but it has to be written down. একটা প্রপার প্ল্যান থাকতে হবে একটা। জি, exactly. যেটা যদি if it's written down or on an app or something like that, or some kind of to-do list, তাহলে এটা রিয়ালিটি হওয়ার চান্স একটু বেশি। সেটাই, এবং এই সাথে সাথে আসলে মানুষজন এটা আপনার কম্পেয়ারও করতে পারবে যে ওকে ফাইন, আমার কালকে একটু ভালো লেগেছিল রোজা রাখতে, তাহলে আমার কেন ভালো লাগলো, আমি সে গিয়ে দেখতে পাবে যে ওকে ফাইন, কালকে আমার ফুড আইটেমে গতকালকে এই আইটেমগুলি ছিল, সো মেবি ওয়েল ওই আইটেমগুলির জন্য আই ফিল্ড বেটার, বাট ওয়েল আজকে আমার এই আইটেমগুলি থাকার কারণে আমার হয়তো ভালো লাগছে না। যার কারণে এই যে এই প্রপার ম্যাপিংটাও sometimes is very much needed and important in keeping someone really healthy during the Ramadan.
সো আমাদের সবাইকে রোজা রাখার জন্য এগুলি কন্ট্রোল করতে হচ্ছে। আমাদের এখানে একটা প্রশ্ন এসেছে যে হার্টের রোগীর জন্য রোজা রাখার কি কোনো সমস্যা আছে? হার্টের রোগীর জন্য ইট ডিপেন্ডস। এখন হার্টের রোগী যদি কিরকম হার্টের রোগী, এটা কি হার্ট ফেলিয়ার যেখানে বডিতে পানি অনেক বেড়ে যায়, নাকি এটা যে পেশেন্টের প্রিভিয়াসলি হার্ট অ্যাটাক হয়েছিল, হার্টের আর্টারি গুলো ব্লক হয়ে গিয়েছিল, বিকজ এটা যদি ওটাকে বলে ইসকিমিক হার্ট ডিজিজ, এইসব পেশেন্টদের কিন্তু এমনিতেও কিন্তু ওদের কার্ডিয়াক স্পেশালিস্ট নার্স হয়তো একটা ডায়েট প্ল্যান দিয়েছে কি কি খাওয়া অ্যাভয়েড করতে, ট্রান্স ফ্যাট গুলো অ্যাভয়েড করতে, ডেফিনেটলি ওদের স্ট্যাটিন গুলো খাওয়া। হার্ট ফেলিয়ার পেশেন্ট গুলা ইট ডিপেন্ডস কিরকম সিরিয়াস ওদের হার্ট ফেলিয়ারটা, বিকজ ওদের প্রবলেমটা হলো যে বডিতে বেশি পানি হয়ে যায় এবং ওই পানিটা ঠিক মতন হার্টটা পাম্প করছে না, পা গুলো ফুলে যায় এন্ড সো অন। সেটা আসলে ডিপেন্ড করে কোন টাইপ অফ হার্টের পেশেন্ট। বাট যদি ওরা খুবই অতিরিক্ত উইক হয় দেন অবভিয়াসলি and বেশি দুর্বল হয় দেন অবভিয়াসলি রোজা রাখাটা একটা রিস্ক। বাট এটা এমন, ইট ডিপেন্ডস হাউ ফিট দে আর অর নট ফিট দে আর। বাট এটা যদি আপনার জাস্ট কোনো প্রিভিয়াসলি কোনো হার্টের কন্ডিশন ছিল, ওটা এখন ম্যানেজ হয়ে গেছে and you're taking medications, then হয়তো রোজা রাখা যেতে পারে। বাট अगेन ওই মেডিকেশন গুলোর ডোসেজ এন্ড টাইমিং গুলো হয়তো অ্যাডজাস্ট করতে হবে। And আচ্ছা, most এখানে of them ওই are just আপনার হয়তোবা একটা সাপ্লিমেন্ট ইনফরমেশন এসছে যে ব্লকের যদি কারো যদি ব্লক থাকে হার্টে, তো ব্লকড হার্ট রোগীদের জন্য আসলে আপনার কোনো স্পেসিফিক কোনো কিছু ডিফারেন্টলি করতে হবে কিনা? ব্লকড হার্টের রোগীগুলো ওরা খেতে পারবে, সরি ওরা রোজা রাখতে পারবে, বাট ওরা কি খেতে পারবে দে শুড বি কেয়ারফুল, বিকজ ওই ডিপ ফ্রাইড জিনিসগুলা, যেসব জিনিসগুলো আপনার আর্টারি গুলো আরো ব্লক করে ফেলছে, সো দ্য রেড মিটস, দ্য ডিপ ফ্রাইড স্টাফ, ওরা যদি ডায়াবেটিসও থাকে দেন হাই গ্লাইসেমিক ইন্ডেক্স স্টাফ, কারণ ওটাও কিন্তু হার্টের আর্টারি গুলো ড্যামেজ করে। সো খাবারগুলো ইজ ইম্পর্টেন্ট ইন দ্যাট কেস। সো তখন লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড গুলা যেতে হবে and deep fried জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। রাইট, again it comes back to that food list or the chart that you just mentioned, যে তাদের একটা ওই খাবারের চার্ট বানাতে হবে যে ওয়েল সাহরির জন্য তারা এই জিনিসপত্র খাবে এবং ইফতারের জন্য এই জিনিসপত্র খাবে। তাদের যদি স্পেসিফিক চার্ট যদি থাকে, তো তাহলেই তারা হয়তো বা আপনার ওই জিনিসগুলিকে অ্যাবসলিউটলি অ্যাভয়েড করে সুস্থভাবে আপনার এই রমাদানে রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক, ওকে। সো আমাদের এটা থাকছে আপনার আমরা অনুষ্ঠানের প্রায় একবারে শেষ পর্যায়ে, যার কারণে আমাদের যদি আপনারা আর কেউ যদি প্রশ্ন করতে চান তবে অবশ্যই প্রশ্ন করতে পারেন। আপনারা এখানে প্রশ্ন যদি করেন তাহলে আমরা আমাদের যখনই সময় হবে প্রশ্নগুলি আসার পরে আমরা সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও আমি আপনাদের সবাইকে সবার সাথে শেয়ার করতে চাচ্ছি যে এই যে আজকের এই প্রোগ্রামটা, এটা বাংলাদেশি কমিউনিটি ইন নটিংহাম এবং বাংলাদেশি ডক্টরস ইন নটিংহামের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে। ব্রিটিশ বাংলা চ্যানেলকে অনেক ধন্যবাদ আমাদেরকে অনুষ্ঠান এখানে আয়োজন করতে দেওয়ার জন্য, এবং একই সাথে ইমান নটিংহাম এবং ইমান ইনিশিয়েটিভ নটিংহামকে অনেক ধন্যবাদ তাদের এই যে সার্বিক সহযোগিতার জন্য। এবং অবশ্যই আমি জাস্ট to wrap up, Tanvir Bhai, in this Ramadan, if anyone wants to be healthy, you will have to be in control of what you are eating and how your daily activities are. So your eating, your daily activities, for all these things, make a proper plan, make a chart, stick to that chart, and make sure that you have all healthy food items are there, and then your healthy activities are there, and also you are making enough contribution to your spiritual mental health as well, in terms of praying, in terms of your spiritual activities, and this is something which will overall keep everybody healthy during this Ramadan. So just to wrap it up, if you have any final advice, Tanvir Bhai, for the viewers, and this is something where we will stop after that. মুফতি ভাই, থ্যাংক ইউ। আপনি কিন্তু খুবই সুন্দরভাবে আমরা যেসব জিনিস নিয়ে আলাপ করলাম সবগুলাই আপনি অ্যাকচুয়ালি সামারাইজ করে ফেলেছেন খুবই সুন্দরভাবে। সো আমরা যেটা বলছিলাম যে হ্যাঁ, ডেফিনেটলি একটা প্ল্যান, লিখিত প্ল্যান যেন থাকে, আপনাদের মিল প্ল্যান, এক্সারসাইজ প্ল্যান, অ্যাজ ওয়েল এজ ইবাদত প্ল্যান, সবগুলো যদি লিখিত থাকে, স্পেশালি অ্যাজ এ ফ্যামিলি, ইটস নাইস and it helps track what you're doing. With the meal plans, ক্যালকুলেট করা যদি সম্ভব,
অনলাইন অনেক এরকম ক্যালকুলেটর আছে যেখানে আপনি ক্যালকুলেট করতে পারেন আপনার ওজন আর আপনার ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনুযায়ী আপনার ডেইলি কত ক্যালোরি খাওয়া উচিত। আর আপনি যদি ওয়েট লস করতে চান তখন ওখান থেকে 500 ক্যালোরি কম মাইনাস করতে হয় ওখান থেকে। আপনি ক্যালোরি যদি আগে ক্যালকুলেট করেন আপনার কি লাগবে, আপনার মিল প্ল্যানের সাথে ম্যাচ করতে পারবেন যে আমি কত ক্যালোরি খাচ্ছি। সো মিল প্ল্যানের মধ্যে অলসো কনসিডার গ্লাইসেমিক ইন্ডেক্স অফ ফুডস। এটা আপনি গুগলে সার্চ করলে পাবেন হাই জিআই ফুডস এন্ড লো জিআই ফুডস গুলো কি। যেগুলো লো জিআই ফুডস ওগুলো হয়েছে আপনার বডিতে পেটে গেলে আপনার সুগার লেভেল গুলো খুবই স্লোলি রাইজ হবে। ওগুলা কিন্তু সেহরি যাতে খাওয়ার জন্য খুবই ভালো, বিকজ ওরা সারাদিন স্লোলি রিলিজ করবে এনার্জি আপনার বডিতে, এবং দিস ইজ গুড ফর ডায়াবেটিক্স এন্ড গুড ফর ইউর হেলথ। ভাজা পোড়া গুলো আমাদের কমিউনিটিতে খুবই মজার খাওয়া সবাই বানায়। ট্রাই এন্ড অ্যাভয়েড ইফ পসিবল। আর অ্যাভয়েড না করতে পারলে ডিপ ফ্রাইয়ের বদলে যদি এয়ার ফ্রাইং মেশিন ইউজ হয় তাহলে কিন্তু অনেক ক্যালোরি কমে যায়, ক্যালোরি কন্টেন্ট অনেক কমে যায়, মানে হাফের কম হয়ে যায়। সো ট্রাই এন্ড এয়ার ফ্রাই। they're the main points আমার মনে হয় যেগুলা আমাদের আসলে রিমেম্বার করা উচিত, বিকজ আপনি হয়তো জানেন যে কোনো প্রেজেন্টেশন থেকে হয়তো 3 মেইন পয়েন্টস ছাড়া আসলে মনে রাখা যায় না। সো এই 3 মেইন পয়েন্টস গুলোই দেই, যে calorie count, make a meal plan, and look at the glycemic index. থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমার মনে হয় যে আমরা এখন এই মেসেজটা সহ যে দিজ আর দ্য 3 ইম্পর্টেন্ট পয়েন্টস, এই মেসেজটার সাথেই আমরা আমাদের অনুষ্ঠানটা এখানে শেষ করতে পারি। অনেক ধন্যবাদ ডক্টর তানভীর ভাই আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের এই দর্শকদেরকে এই রমাদানে তারা কেমন করে তাদের স্বাস্থ্য মেনটেন করে রমাদানের রোজা পালন করতে পারবে এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। তো ভালো থাকবেন আপনারা সবাই। আবারও আপনাদেরকে আমাদের পরবর্তী অনুষ্ঠানের দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।